ঠিক আছে সোহেব, দেরি করা যাবে না। জি স্যার। আচ্ছা, পিছনে টিউবলাইট নিবা, এই ফ্যান চালাও। কথা শোনা যায় সোহেব? ঠিক আছে কথা? এই ফ্যানটা চালাও। জি স্যার শোনা যাচ্ছে স্যার। জি স্যার শোনা যাচ্ছে। ওকে ফাইন। আর অন্য স্টুডেন্টদেরকে কিভাবে মেসেজ দেওয়া যায় ক্লাসে আসার ব্যাপারে দিছো? কোনোভাবে দেওয়ার বুদ্ধি আছে? আমি আজকে ক্লাস শুরু করি কারণ 12টা 20 বেজে গেছে। জি স্যার। লাস্ট ক্লাস আমি 22/8 নিয়েছিলাম, আগস্ট মাসের 22 তারিখ। হ্যাঁ, আগস্ট মাসের 22 তারিখ। ওই দিন আমরা লাস্ট আলোচনা করেছিলাম ইআরসিপি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ইআরসিপি এখন ভালোভাবে আমাদের জানতে হবে। কুমিল্লা এখন ইআরসিপি মেশিন আসে নাই, ঢাকা চিটাগাং অ্যাভেলেবেল। ইআরসিপি এবং এমআরসিপি এর থেরাপিউটিক এন্ড ডায়াগনস্টিক অ্যাডভান্টেজেস কি কি, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের ক্লিন কাট জানতে হবে। এই নিয়ে গত ক্লাস আমরা আলোচনা করছি, বিশেষ করে ইআরসিপি দিয়া কি কি আমাদের অ্যাডভান্টেজেস, ঠিক আছে, এবং কোথায় কোথায় ব্যবহার করা হয়, ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক। এরপরে নেক্সট কোশ্চেন ছিল আমাদের হোয়াট আর দ্য কজেস অফ প্যানক্রিয়াটাইটিস, হোয়াট আর দ্য কজেস অফ প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে? এর মধ্যে একটা কজ হলো ইম্পর্টেন্ট হলো 70% কেসেস গল স্টোন, ঠিক আছে? হেপাটোবিলিয়ারি সিস্টেমে স্টোন থাকে, আর কমনলি গল স্টোনই বেশি হয়। সিবিডি এবং হেপাটিক ডাক্টের স্টোনের পার্সেন্টেজ খুব কম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ হলো গল স্টোন ডিজিজ। তাহলে আমরা বলবো কি গল স্টোন ডিজিজ 70% কজ ফর প্যানক্রিয়াটাইটিস। আর অ্যালকোহলিজম, এটা আমাদের দেশের তুলনায় অন্যান্য দেশে অ্যালকোহল রুটিনলি করে। অ্যালকোহল ইনটেক এটা 25% কজ, ঠিক আছে? 25% কজ অ্যালকোহলিজম প্যানক্রিয়াটাইটিসের কজের মধ্যে পড়ে। এছাড়া পোস্ট ইআরসিপি করার পরবর্তী, যেহেতু ইআরসিপি করতে গেলে একটা ম্যানিপুলেশন হয়, ঠিক আছে, হস্তক্ষেপ হয় যে এই হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে। তো তখন ওইটাকে ইনডিউসড ইআরসিপি, পোস্ট ইআরসিপি বা ইআরসিপি ইনডিউসড প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে? আর হলো অ্যাবডোমিনাল ট্রমা, ঠিক আছে? অ্যাবডোমিনাল ট্রমা সাধারণত ব্লান্ট ট্রমা, হ্যাঁ, রাপচার ইনজুরি যে কোনোটাই হোক, ব্লান্ট ট্রমা থেকেও হতে পারে। ড্রাগের মধ্যে কর্টিকোস্টেরয়েড, থায়াজাইড, ইস্ট্রোজেন, এগুলো বইয়ের মধ্যে সবগুলো কথাই লেখা আছে। তো আমাদের বলার সময় ক্রনোলজিক্যালি বলতে হবে যেটার পার্সেন্টেজ বেশি এবং যেটার মধ্যে তোমাদের হলো পার্সেন্টেজ কজ অফ পার্সেন্টেজ ইজ মোর, এই জন্য ক্রনোলজিক্যালি এটা বলতে হবে। কি কি ড্রাগের কারণে কর্টিকোস্টেরয়েড, থায়াজাইড এবং ইস্ট্রোজেন এগুলা ইনটেক করার দ্বারা এইসব মেডিকেশনের কারণেও হতে পারে। তারপর হলো ইনফেকশন, মামস কক্সাকি ভাইরাস, মামস আর কক্সাকি ভাইরাস দুটো ভাইরাস। মামস কি ভাইরাস হয়? মামস ইটসেলফ ভাইরাস, মামস ভাইরাস এন্ড কক্সাকি ভাইরাস, এই দুটো ভাইরাল ইনফেকশন, ঠিক আছে? ড্রাগ কি কি? কর্টিকোস্টেরয়েড, থায়াজাইডস এন্ড ইস্ট্রোজেন। আরেকটা হলো হাইপার প্যারাথাইরয়েডিজম, হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস, ভাইরাল ইনফেকশন আর ইডিওপ্যাথিক একটা কজ থাকলো। এই 5-6টা হলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মামসের পরে কয়েকটা জিনিস হয় জিজ্ঞেস করে। মামস হয় প্যারোটিড গ্ল্যান্ডে হয়, এটা মামস ভাইরাস থেকে মামসটা প্যারোটিড গ্ল্যান্ডে হয়। মামস হওয়ার পর এটা কোশ্চেন জিজ্ঞেস করে ছেলেদের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, এই জন্য ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে দেখতে হয় যে অর্কাইটিস ডেভেলপ হয়, অর্কাইটিস। মেয়েদের ক্ষেত্রে কিছু হয়, তাহলে ছেলেদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিং হচ্ছে অর্কাইটিস ডেভেলপ করে মামসের পরে, অর্কাইটিস। তাহলে মামসটা খুব ইম্পর্টেন্ট, এটা পেডিয়াট্রিক্সে লাগবে, অ্যাডাল্টে লাগবে, মেডিসিনে লাগবে, সার্জারিতে লাগবে। মামসের ক্ষেত্রে এটা ম্যানেজমেন্ট কি, ঠিক আছে না? এরকম এমন না একটা ভিগরাস কিছু যেটা ভাইরাস ইনডিউসড, সুতরাং একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য একটা অ্যান্টিবায়োটিক কভারেজ দিতে হবে, তাকে সুপারি চাবাইতে হবে বা চুইংগাম চাবাইতে হবে, কিছু যেটা মাস্টিকেশন, মাসেল অফ মাস্টিকেশন যেগুলো বলি, কি কি নাম এটা জানতে হবে। মাসেল অফ মাস্টিকেশন, মেসেটার সহ 4টা মাসেল আছে এখানে, লেটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড, মাস্টয়েড,
এগুলোতে মাসেল অফ মাস্টিকেশন বলে, 4টা মাসেল আছে। এই মাসেল অফ মাস্টিকেশন 4টা, এগুলা এক্সারসাইজ করতে হবে। বলে প্যারোটিড গ্ল্যান্ডটা তখন চাপ সৃষ্টি হয়, হলে প্যারোটিড যে সিক্রেশনটা জমা হয় এটা বের হয়ে যেতে পারে, এটা বের না হলে এটা ফুলে থাকে, ঠিক আছে। এই জন্য কাউকে বলা হয় বেশি জিকির করেন অথবা সুপারি চাবান অথবা চুইংগাম চাবান, তার সুপারিতে অভ্যস্ত বাচ্চা হলে বলে চুইংগাম ঘন ঘন চাবাবে, কামড়াবে। তাহলে মাস্টিকেশনের এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে। তাহলে মামসের ম্যানেজমেন্ট, মামস হলে তুমি কি জিনিস দেখবা, তাহলে অ্যাসোসিয়েটেড অর্কাইটিস আছে কিনা, ছোট বাচ্চা বা মেল পেশেন্ট হলে অর্কাইটিস আছে কিনা আমার দেখতে হবে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রিলেটেড। ওরা প্যানক্রিয়াটাইটিস থেকে মামস থেকে তোমাকে ওইখানে চলে যেতে পারে এক্সামিনার। তাহলে এই কটা জিনিস কিন্তু বুঝে গেল, গল স্টোন, অ্যালকোহল, পোস্টিয়ারসিটা, অ্যাবডোমিনাল ট্রমা, ড্রাগ গুলা বলেছি, ইনফেকশন, ভাইরাস ইনফেকশন, মামস, কক্সাকি ভাইরাস, আর এদিকে এই 5-6টা মনে রাখা। আর হাইপারপ্যারাথিনিজম আর হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস এগুলা মনে রাখতে পারলে তো ওয়েল এন্ড গুড। এরপরে কোশ্চেন, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস ইউ মে সাজেস্ট for diagnosing a case of pancreatitis? কি কি ইনভেস্টিগেশন? একটা হলো ল্যাব ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সিরাম এনজাইম লেভেল দেখবো, ঠিক আছে, অ্যামাইলেজ এবং সিরাম লাইপেজ, সিরাম অ্যামাইলেজ সিরাম লাইপেজ, এই দুটো আমরা দেখবো। এগুলো অনেক গুণে বেড়ে যাবে, অ্যামাইলেজ এবং লাইপেজ বেড়ে যাবে, এটা হলো প্যানক্রিয়াটাইটিস যখন হবে। আসলে প্যানক্রিয়াটিক ফাংশন টেস্ট, প্যানক্রিয়াটিক ফাংশন টেস্টের মধ্যে by directly measuring pancreatic secretion, তাহলে সিক্রেটিন অথবা সিসিকে অথবা এনবিটি, পিএবিএ, বাবা টেস্ট এগুলা করা যায়। ওটার দরকার নাই এনজাইম ইলাস্টেজ ইন স্টুল, তাহলে এগুলো একটু কঠিন, এটা সব জায়গায় অ্যাভেলেবেল না, কিন্তু আমাদের যেটা বায়োকেমিক্যালি ল্যাব ডায়াগনোসিস সবচেয়ে সহজে অ্যাভেলেবেল সেটা হলো সিরাম অ্যামাইলেজ আর সিরাম লাইপেজ। কারণ একটা জিনিস লাগে ইউরিনারি অ্যামাইলেজ, কতক্ষণ পরে আসবে? সাধারণত 24 ঘন্টার আগে আসে না, 24 ঘন্টা পরে ইউরিনারি, হ্যাঁ একিউট কেসে আসলে আমরা ব্লাডে দেখতে পারি, আর ইউরিনারি অ্যামাইলেজ দেখতে পরে 24 থেকে 48 ঘন্টা পরে আমরা দেখতে পাবো। তাহলে এটা অ্যাভেলেবল টেস্ট আমাদের। এছাড়া আমরা প্যানক্রিয়াটিক সিক্রেশন দেখার জন্য সিক্রেটিন আর সিসিকে এগুলো আমরা দেখতে পারি। এই হলো আমার ল্যাব ইনভেস্টিগেশন। আর হলো আর আমরা কিছু আরো কিছু ইনভেস্টিগেশন করতে পারি, সেটা হলো আল্ট্রাসাউন্ড স্ক্যান। আল্ট্রাসাউন্ড স্ক্যান এটা এটা কি বলে, নন ইনভেসিভ। ইনভেসিভ, নন ইনভেসিভ, এটা হলো নন ইনভেসিভের মধ্যে ভালো আল্ট্রাসাউন্ড করা যাবে। আল্ট্রাসাউন্ড করলে প্যানক্রিয়াটাইটিস, তার ইনফ্লামেশন বোঝা যায়, স্টোন আছে কি বোঝা যায়, এমপিটি মানে মেইন প্যানক্রিয়াটিক ট্র্যাক্ট এটা ডাইলেটেড কিনা এটা বোঝা যায়, সিউডোসিস্ট প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট ডেভেলপ করছে কিনা এগুলো সব বোঝা যায় এটা ভালো আল্ট্রাসাউন্ড করার দ্বারা। তাহলে হ্যাঁ, হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস আছে কিনা সেটাও বোঝা যায়। আরেকটা করা যায় সিটি স্ক্যান, কম্পিউটার টমোগ্রাফি, সিটি স্ক্যান অফ আপার অ্যাবডোমেন বা হেপাটোপিটাস সিস্টেম এন্ড প্যানক্রিয়াস করা যায়। এমআরআই ইমেজিং করা যায়। এমআরআই এগুলা এক্সপেন্সিভ, সব জায়গায় অ্যাভেলেবল না, কিন্তু ভালো আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাব। এরপরে আমরা রেসপেক্টিভলি আর একটু দামি ইনভেস্টিগেশন আগাবো। আর এটা হলো কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি, ঠিক আছে, এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড ইআরসিপি কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। তাহলে আমরা এইভাবে ইআরসিপি করে আমরা ডায়াগনোসিস করতে পারি। আরেকটা করা যায় এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করে একটু কঠিন, এটা ইজিলি অ্যাভেলেবেল না, সবাই পারে না, অনেক সেন্টার অনেক এক্সপেন্সিভ, খুব স্কিলড হ্যান্ড লাগে, দরকার নেই। আমরা মেইনলি ল্যাব ইনভেস্টিগেশন এবং আল্ট্রাসাউন্ড এন্ড সিটি স্ক্যান এটাও যথেষ্ট অ্যাভেলেবেল, এখন সিটি স্ক্যান করে আমরা বুঝতে পারবো। আর এছাড়া আমাদের অনেক সময় এটার সাথে দেখা যায় প্লুরাল ইনফিউশন ডেভেলপ করে পেশেন্টের, প্লুরাল ইনফিউশন, এই যে আমরা চেস্ট এক্সরে করলে আমরা প্লুরাল ইনফিউশন আছে বলে বোঝা যাবে, ঠিক আছে না, লাঙ্গে ওপাসিটি আছে কিনা, কোস্টোফ্রেনিক এন্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল গুলা অবলিটারেটেড হয়ে যায়, আমরা চেস্ট এক্সরে করলে বুঝতে পারি। আরেকটা এক্সরে অ্যাবডোমেন এন্ড ইরেক্ট পোস্টার এক্সরে অ্যাবডোমেন যদি আমরা করি, এর মধ্যে দেখা যায় যে জেনারেলাইজড লোকালাইজড আইরিয়াস কজিং
সেন্টিনেল লুপ দেখা যায়, ঠিক আছে, বা এ কোলন কাট অফ সাইন, এগুলো আমরা যখন এক্স-রে করবো বা প্র্যাকটিক্যাল ক্লাস করবো তখন এটা ক্লিয়ার হবে। এই কথাগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। সেন্টিনেল লুপ বা এ কোলন কাট অফ সাইন কি জিনিস, কাট অফ সাইন কোথায় পাওয়া যায় পরীক্ষা জিজ্ঞেস করবে। তুমি যদি একটা প্যানক্রিয়াস সাসপেক্ট করছে, একটা এক্স-রে অ্যাবডোমেন করলা, এক্স-রে অ্যাবডোমেন করলে অনেক তথ্য পাই। পারফোরেশন অফ গ্যাস কন্টেইনিং হলো ভিসকাস আছে কিনা এটা বোঝা যাবে। তারপরে তার কনস্টিপেশন, হার্ট স্টুল, ডিস্টেন্ডেড লুপস কিনা, তারপরে তার সিগময়েড কোলনে, হ্যাঁ, তার সিগময়েড কোলনে কি হয়, ভলভিউল আছে, ওগুলো আছে কিনা বোঝা যাবে। এয়ার ফ্লুইড লেভেল বোঝা যাবে, যে একিউট অর সাব একিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আছে কিনা এয়ার ফ্লুইড লেভেল থেকে বোঝা যাবে। আবার কাট অফ সাইন যদি পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে এটা প্যানক্রিয়াটিসের পক্ষে যায়। তাহলে একটা এক্স-রে অ্যাবডোমেন নিয়ে আমরা কোথায় কোন কোন ডিজিজে কি কি ফাইন্ডিংস পাবো এটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যখন আসবো তখন এটা আমরা ডিসকাস করবো, পরীক্ষার আগে এটা হয়ে যাবে। বাকি এই কটা কথা মনে রাখতে হবে যে যখন আমার প্যানক্রিয়াটিসের রোগী আসবে তখন আমরা প্লেন এক্স-রের মধ্যে আমরা লাঙ্গের টোটাল এফিশিয়েন্ট পেতে পারি, আর একই সাথে আমি এক্স-রে আপার অ্যাবডোমেন ইরেক্ট পোস্টার করলে আমরা সেন্টিনেল লুপ পাবো বা কাট অফ সাইন পাওয়া যাবে। আর প্যানক্রিয়াটিক ক্যালকুলাই বা প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, ঠিক আছে। একটা হলো প্যানক্রিয়াটিক ডাক্ট, মেইন প্যানক্রিয়াটিক ডাক্টে মাল্টিপল সিঙ্গেল আর মাল্টিপল স্টোন, প্যানক্রিয়াটিক স্টোন থাকতে পারে, অথবা প্যানক্রিয়াসের যে টিস্যু, সফট টিস্যু আছে, টিস্যুর মধ্যে ক্যালসিফিকেশন হতে পারে। যেমন কিডনিতে স্টোন হয়, মেজর আর মাইনর ক্যালিক্সে স্টোন হয়, ঠিক আছে, স্ট্যাকহোর্ন স্টোন, আমরা এরকম বলি হরিণের শিংয়ের মতো স্টোন হয়, মেজর ক্যালিক, মাইনর ক্যালিক্সে পেলভিসে স্টোন থাকে। কিন্তু যখন রেনাল কর্টেক্সের মধ্যে মানে টিস্যুর মধ্যে, কর্টিক্যাল টিস্যুর মধ্যে যখন মেডুলা বা কর্টেক্সের মধ্যে যখন আমার ক্যালসিফিকেশন থাকে তখন এটাকে বলে নেফ্রোক্যালসিনোসিস। তারপর প্রস্টেটিক স্টোন, একটা হলো প্রস্টেটিক ক্যালসিফিকেশন, একটা হলো কার্ডিয়াক ভালভে ক্যালসিফিকেশন হয়ে যায়। যেমন জিফয়েড প্রসেস, হ্যাঁ, জিফয়েড প্রসেস, দেখো কথা, এই যে কথাগুলো এখন রিলেটেড, তোমরা কিন্তু দুই দিন পরে ডাক্তার হবে, সব কোরিলেশন করতে হবে পুরো এমবিবিএস এর সব, আমি যেটা বারবার তোমাদের কোরিলেট করি। যেমন মেনিউবিয়াম স্টার্নির দুই পাশে পোস্টোকন্ড্রাল জাংশন থাকে, থাকে না, এখানে কি কার্টিলেজ থাকে। তো দেখা যাচ্ছে বয়স হয়ে গেলে কার্টিলেজ গুলা এগুলো ক্যালসিফাইড হয়ে যায়, ক্যালসিফাইড কোস্টাল কার্টিলেজ। জিফয়েড প্রসেস একটা কার্টিলেজ, কিন্তু বয়স হলে এটা ক্যালসিফাইড হয়ে যায়, এটা কি বলে ক্যালসিফাইড প্রসেস, ক্যালসিফাইড ফিক্স হয়ে যায়। যেমন আমারটা আমি হাত দিলে বুঝি আমার জিফয়েড প্রসেস গুলো ক্যালসিফাইড হয়ে গেছে, লাইক দ্যাট। ঠিক এইরকম আমার বুঝতে হবে যে ক্যালসিফিকেশন টার্মটা, যেমন ওয়াল, আমি অনেক সময় দেখাই ডরসালিস পেডিস আর্টারিস পায়, অ্যাবডোমিনাল এওরটা দেখবা যে অনেক সময় লাম্বার ভার্টিব্রাল পাশে অ্যাবডোমিনাল এওরটা যেটা আছে, অ্যাবডোমিনাল পার্ট অফ দা এওরটা, ওটার ওয়াল ক্যালসিফাইড হয়ে যায়, বোঝা যায় যেরকম ক্যালসিফিকেশন ওয়ালের মধ্যে বোঝা যায়। সেটি বলে abdominal part of the aorta, the wall of the abdominal part of the aorta is calcified. তুমি একবার ইকো রিপোর্ট দেখা যায় ট্রাইকাসপিড ভালভস আর ক্যালসিফাইড, যে কারণে তার মাইট্রাল রিগার্ডিটেশন, ট্রাইকাসপিড রিগার্ডিটেশন হয়, ক্যালসিফাইড হয়ে গেল। আমি বুঝতে পারছি এই ক্যালসিফাইড টার্মটা এই জন্য বললাম। একটা হয় প্যানক্রিয়াটিক ক্যালকুলাই, ডাক্টের মধ্যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে স্টোন, প্যানক্রিয়াটিক এমপিডি, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, স্টোন ইন দা প্যানক্রিয়াটিক ডাক্ট। আর হলো প্যানক্রিয়াটিক ইজ এ সফট টিস্যু আছে, টিস্যুর মধ্যে আমার ক্যালসিফিকেশন আছে, তাহলে এটা প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন। প্রস্টেটের টিস্যুর মধ্যে, প্রস্টেটিক টিস্যুর মধ্যে যখন ক্যালসিফিকেশন হয়, ঠিক আছে, আর এটা প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, ঠিক আছে না। তো কিডনির ভিতরে মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স স্টোন হলে স্টোন ইন দ্য মেজর আর মাইনর ক্যালিক্স বা স্ট্যাগহোর্ন ক্যালকুলাস এগুলো। আর যদি আপার পোল, লোয়ার পোল, কর্টেক্স অফ দা কিডনির মধ্যে হয় তাহলে নেফ্রোক্যালসিনোসিস, নেফ্রো মানে কিডনি ক্যালসিনোসিস, গুড়ি গুড়ি পাথর হয়েছে। তো ওইটা তো আর একটা দুটো অপারেশন করে শেষ করা যায় না, এগুলো এরকমই থাকে, অনেক পেশেন্টকে আমরা পাই। তাহলে ক্যালসিফিকেশন টার্মটা আমার অ্যাবডোমিনাল এওরটা, থোরাস, কার্ডিয়াক ভালভ, তারপরে হলে ইভেন আমি পায়ের অনেক রুগী পায়ের এক্সরে করে দেখি, বয়স্ক রুগীদের দেখা যায় যে পোস্টিরিয়র টিবিয়াল আর্টারি, তারপরে ডরসালিস পেডিস আর্টারি ক্যালসিফিকেশন বোঝা যায়। ঠিক আমরা পালসে যেমন আর্টারি ডরসালিস পেডিস যেখানে পালস পালপেট করি, ওই জায়গায় তুমি এক্সরে করলে দেখবা, হ্যাঁ, ফার্স্ট ইন্টার মেটাটার্সাল স্পেসের মধ্যে
যে আর্টারিয়াল ডরসালিস ভেরিসের ওয়ালটা ক্যালসিফাইড হয়ে আছে। তাহলে এই ক্লাসিফিকেশনটা আমাদের বুঝতে হবে। আমি রিলেটেড অনেকগুলো কথা বলে ফেলছি। তাহলে একটা হলো ক্যালসিফিকেশন, একটা হলো স্টোন, ক্যালকুলাই, প্যানক্রিয়াটিক ক্যালকুলাই, ক্যালকুলাস হলো এক বচন, ক্যালকুলাই মানে বহু বচন, ক্যালকুলাস এক বচন, ক্যালকুলাই বহু বচন। ঠিক এরকম প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, সফট টিস্যুতে ক্যালসিফিকেশন আছে। তাহলে এই প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশনের সাথে আমি অনেকগুলো ক্যালসিফিকেশন বলে ফেলছি, ঠিক আছে? সুতরাং এটা মাথার মধ্যে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? তাহলে আমরা এখন এই থিওরিটা শিখে ফেললাম। আমি যখন এক্সরে নিব, আমরা যখন ক্লাসে এক্সরে পড়াবো তখন মনে করবা যে স্যার একটু বুঝাই দেন কাট অফ লুপ কি জিনিস, এয়ার ফ্লুইড লেভেল কোনটা জিনিস। ইন্টারনেট ইন্টারনেট সঠিক কাছে গেছে, ইন্টারনেট ক্লিয়ার আছে। তাহলে আমি বুঝাতে পারলাম। তাহলে এই টার্মটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো এরপরে আগে আমরা where should a patient of severe acute pancreatitis be treated? Where should a patient of severe acute pancreatitis will be treated? তাহলে কোথায় একটা সিভিয়ার acute pancreatitis রোগীকে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এটা সবচেয়ে ভালো হয় HDU, হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এটা এই টার্মগুলো আমাদের সব জানতে হবে কোনটা কি টার্ম, ঠিক আছে? কি কি টার্ম? এটা হলো সিসিইউ, করোনারি কেয়ার ইউনিট, একটা আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, একটা এইচডিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, ঠিক আছে? তাহলে সিসিইউ, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, নিউনেটাল আইসিইউ, এনআইসিইউ, নিউনেটাল আইসিইউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউনেটাল আইসিইউ, বাচ্চাদের আইসিইউ, নিউনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, ঠিক আছে? আর অ্যাডাল্ট আইসিইউ, শুধু আইসিইউ এটা অ্যাডাল্টের ক্ষেত্রে। তাহলে এই টার্মগুলো আমাদের মনে রাখতে হবে, ওকে? তাহলে আমরা এই পেশেন্টের জন্য খুবই উৎপত্ত হাই ডিপেন্ডেন্সি ইউনিট অথবা আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। ওদেরকে ভালো করে সিডেশন, অ্যান্টিসাকশন, আইভি ফ্লুইড, পেইন রিলিফ করা, ব্রড স্পেকট্রাম সিঙ্গেল ও ডাবল অ্যান্টিবায়োটিক দেওয়া, ঠিক আছে? বায়োকেমিক্যাল ল্যাব ফলো আপ অ্যানালাইসিস, ঠিক আছে? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মাল্টিপল প্রবলেম হয়, সাথে ডায়াবেটিস, কার্ডিয়াক প্রবলেম, অনেক কিছু থাকতে পারে। এই সবগুলা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের তাহলে কোন জায়গা, where should a patient of severe acute pancreatitis be treated? কোথায়? HDU অথবা ICU তে। ট্রিটমেন্ট অফ সিভিয়ার acute pancreatitis কি কি ইম্পর্টেন্ট কথা এগুলো, ঠিক আছে? এগুলো আমাদের গ্রসলি জানতে হবে। এখন একটা রোগী আমার কাছে এসে গেল, আইসিইউ প্যানক্রিয়াটিস রোগী, আসলে তাহলে আমরা তাকে কি কি ট্রিটমেন্ট দিব? তাহলে আসলে অ্যাডমিশন দিব, ইমিডিয়েট হসপিটালাইজেশন যখন তার মনে হবে। আর ক্লিনিক্যালি আমরা আগে আলোচনা করছি, মোহাম্মদ সামনে ঝুঁকে রাখবে, মোহাম্মদান প্রেয়ার পজিশন, নামাজের মতো সেজদার মতো মাথা ঝুঁকে রাখবে, এগুলো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকে। তো আমরা পেশেন্টকে এইচডিইউ বা আইসিইউ তে ভর্তি দিব, তাকে পেইন রিলিফ, সিভিয়ার পেইন হয়, এই পেইন জন্য এক্সিলেন্ট অ্যানালজেসিস দেব আমরা, মরফিন, পেথিডিন দিয়ে তাকে উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিমিটিক, অ্যান্টি ভমিটিং ড্রাগ দিয়ে তাকে আমরা সিডেশন করে রাখবো, পেইন রিলিফ করে রাখতে হবে। তারপরে হলো পেশেন্ট যাতে ডিহাইড্রেটেড না হতে পারে, এগুলো ডিহাইড্রেশন হয়ে অ্যাকিউট রেনাল শাটডাউন হয়ে যেতে পারে। এই জন্য ফ্লুইড কারেকশন, হ্যাঁ, অ্যাগ্রেসিভ ফ্লুইড রিহাইড্রেশন করতে হবে যাতে কোনো হাইপোভলিমিয়া না হয়। এডিকুয়েট হাইড্রেশন বা অ্যাগ্রেসিভ ফ্লুইড রিহাইড্রেশন করে রাখতে হবে। এটা বোঝার জন্য আমার ইনটেক আউটপুট চার্ট মেনটেন করতে হবে। পেশেন্ট আউটপুট তার ইউরিন কালারটা দেখতে হবে, হ্যাঁ, হাই কালার ইউরিন কিনা, হাই কালার ইউরিন বুঝতে হবে পেশেন্ট ডিহাইড্রেটেড আছে, ঠিক আছে? এভাবে আমরা বুঝতে পারবো। অক্সিজেনেশন, অনেক পেশেন্ট সিভিয়ার অ্যাবডোমিনাল পেইনের কারণে এত অ্যাবডোমিনাল মাসেল টপ অ্যাবডোমিনাল পেইন, ডায়াফ্রাম নিচে নামতে পারে না, তখন তার হাইপোক্সিয়া হয়। কেন হাইপোক্সিয়া হবে? খুব সহজ। তাহলে আমার হাইপোক্সিয়া কেন হবে? যে রোগীর এত অ্যাবডোমিনাল পেইন। তো আমরা জানি ইন্সপিরেশন যখন আমরা নেই, ইন্সপিরেশনের সময় কি হয়? লাংটা ইনফ্লেশন হয়, লাংটা ফুলে যায়। লাংটা যখন ফুলে যায়
তখন ডায়াফ্রামটা নিচে নামতে হবে। থোরাসিক কেসের ভিতরে নেগেটিভ প্রেসার পেতে হবে, নেগেটিভ প্রেসার। তো নেগেটিভ প্রেসার যদি হইতে হয় তাহলে থোরাসিক কেজের এক্সপানশন হইতে হবে, ডায়াফ্রাম ডিফ্লেশন, নিচের দিকে ডায়াফ্রাম নামতে হবে। বললে থোরাসিক কেজের ভিতরে প্লুরাল স্পেসের মধ্যে নেগেটিভ প্রেসার তৈরি হবে, তখন ইনফ্লেশন, নিঃশ্বাস নেওয়া যাবে। তো এখন পেট এত ব্যথা, পেটে এত ডিস্টেন্ডেড বা পেইন হয়ে আছে, তাহলে তাহলে তখন কি করতে হবে? তখন ডায়াফ্রাম নিচের দিকে যাইতে পারবে না, যাইতে গেলে স্টোমাকে চাপ পড়বে, প্যানক্রিয়াসে চাপ পড়বে, ইত্যাদি ইত্যাদি। স্যার ক্লাস নিচ্ছে, একটা সময় দেখা গেল। তখন আমাদের কি করবে? তখন আমাদের কি করতে হবে? তখন আমার পেশেন্টের হাইপোক্সিয়া হতে পারে, হাইপোক্সিয়া হতে পারে। হ্যাঁ, একটু টিকিট কেটে বলছো তো, আমি ঠিক একটা সময় আসবো আউটডোরে আসবো, একটা টিকিটের দেখবো আমার, ঠিক একটাই আসবো। আমার ওই ডাক্তার বসা আছে, অফিসে পাঠাই দাও, ও প্রেসার টেস্ট থেকে রেডি রাখবে, রেডি ডাক্তার আছে আমাদের কাছে। সালাম আলাইকুম। সরি, ওই দিকে হসপিটাল আউটডোর সব সামলাইতে হয় তো। তাহলে কোন জায়গায় ছিলাম? তাহলে তাহলে কি হলো? আমার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, পেশেন্ট ব্যথায় ছটফট করতেছে, তার লুপস আমরা পাইছি কি তার দিকে প্লুরাল ইফিউশন হয়ে যায়, পেশেন্টের সেন্টিনেল লুপস ডেভেলপ করে, পেশেন্টের গাট অনেক ক্ষেত্রে ডিস্টেন্টেড থাকে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে থাকে, পেশেন্টের ডায়াফ্রাম নিচের দিকে নামতে পারে না, ঠিক আছে, তার পেইনের কারণে মাসেল গার্ডিং হয়ে থাকে, তাই না? অ্যাবডোমিনাল পেইনের কারণে তাকে, যাতে গাটে কোনো মুভমেন্ট না হয়, তো ডায়াফ্রাম নিচে যেতে পারে না, লাং ইনফ্লেশন হতে পারে না, নিঃশ্বাস ইন্সপিরেশন এডিকুয়েট হয় না, তাহলে চান্স অফ হাইপোক্সিয়া। এই জন্য আমার পালস অক্সিমিটার দিয়ে আমরা কন্টিনিউয়াস অক্সিজেন স্যাচুরেশন দেখে আমরা অক্সিজেন সাপোর্ট করি, ঠিক আছে? তাহলে এডিকুয়েট অক্সিজেনেশন সাপোর্ট লাগবে। তারপর ইনভেসিভ মনিটরিং অফ ভাইটাল সাইন, ঠিক আছে? কখনো যদি আমার দরকার হয়, ক্লাস নিচ্ছে, আউটডোরে আসলে কষ্ট করে। আসছে দোতলা একটা ইসিজি করে, ইসিজি করে ওই একটা মিডোশনের টিকিট কাটতে হবে, একটা ইসিজি আর একটা মিডোশনের টিকিট কিনে আমি এসে দেখাবেন। আমি আসতেছি। আমি একটা সময় আসবো। তাহলে ইনভেসিভ মনিটরিং অফ ভাইটাল সাইন, তাহলে ইনভেসিভ, তাহলে আমরা সেন্ট্রাল ভেনাস প্রেসার দেবো, সিভিপি, সেন্ট্রাল ভেনাস সিভিপি, সেন্ট্রাল ভেনাস প্রেসার দেখে তাহলে সিবি লাইট, সেন্ট্রাল ভেনাস লাইট, ঠিক আছে? করোনারি ভেসেল দিয়ে আমরা সেন্ট্রাল ভেনাস লাইট ভেন দিয়ে আমরা দেখবো, দেখে আমরা পেশেন্টের মনিটরিং করা সহজ, কারণ লম্বা সময় তার আইভি চ্যানেল দিয়ে রাখতে হয়। তাহলে ইনভেসিভ মনিটরিং ভাইটাল সাইন, সেন্ট্রাল ভেনাস প্রেসার, ইউরিনারি আউটপুট, ব্লাড গ্যাসেস অ্যানালাইসিস, ঠিক আছে? এগুলো ডেইলি রুটিন দিয়ে আমাদের এগুলো ফলো আপ করতে হবে। Frequent monitoring of hematological and biochemical parameters, frequent monitoring of দিনে একবার দুইবার করে আমরা মনিটরিং করে রাখবো, ইনক্লুডিং লিভার এন্ড রেনাল ফাংশন টেস্ট, ঠিক আছে? সিরাম ক্যালসিয়াম লেভেল, সিরাম ক্যালসিয়াম কি হয়? ক্যালসিয়াম হাইপোক্যালসিমিয়া হয়ে যায়, হাইপোক্যালসিমিয়া, ঠিক আছে? একিউট প্যানক্রিয়াটাইটিস, সিরাম ক্যালসিয়াম, ব্লাড গ্লুকোজ, হ্যাঁ, ব্লাড গ্লুকোজ মনিটরিং করে। প্যানক্রিয়াটাইটিসের পরে ডায়াবেটিসের কজের মধ্যে একটা আছে, পোস্ট প্যানক্রিয়াটাইটিস হওয়ার পরে একিউট অর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পড়ছে, তার ব্লাড সুগার ডায়াবেটিক হয়ে যায় অনেক পেশেন্ট। তাহলে এখানে আমাদের হেমাটোলজিক্যাল এন্ড বায়োকেমিক্যাল প্যারামিটার গুলো দেখতে হবে, লিভার ফাংশন, রেনাল ফাংশন, ক্লটিং টেস্ট, হ্যাঁ, তারপরে প্রথম বিন টাইম, এগুলো লাগবে। সিরাম ক্যালসিয়াম লেভেল আমাদের অ্যানালাইসিস করতে হবে, হাইপোক্যালসিমিয়ার চান্স থাকে। ব্লাড সুগার যদি ডায়াবেটিক পেশেন্ট হয় অথবা নন ডায়াবেটিক হয়, তারপরে ব্লাড গ্লুকোজ মনিটরিং করতে হবে। আর এর আগে একটা কথা পরে এসে গেছে, সেটা হলো ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন। আমরা যখন এনজি সাকশন, কন্টিনিউয়াস ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন দিয়ে রাখবো, কন্টিনিউয়াস, যাতে আমার স্টোমাকে কোনো গ্যাস বা সিক্রেশন থাকলে এগুলো বের হয়ে যায়, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসারটা যেন কমে যায়। ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার কমানো হলো আমার টার্গেট। তাহলে আমাদেরকে রুগীকে এনপিও রাখা, ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন দিয়ে স্টোমাককে খালি রাখা, তারপরে যদি ফ্লাটাস পাস না করে, কনস্টিপেশন থাকে, গ্যাস থাকে, তাহলে আমি গ্লিসারিন সাপোজিটরি দিয়ে তাকে আমরা
ফ্লাটাস বা স্টুল রিমুভ করার চেষ্টা করব, তারপরে এনপিও রাখবো, ডিহাইড্রেশন, তারপরে অক্সিজেন সাপোর্ট, ব্রড স্পেকট্রাম ভালো অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস রাখবো, ঠিক আছে, মেরোপেনাম, ইমিপেনাম, সেফুলোক্সামেক্সিটিল এই জাতীয় ভালো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক একটা দিয়ে রাখবো। এরপরে আমরা খেয়াল রাখতে হবে যদি কোনো অর্গান ফেলিউর হয় তাহলে আমার অনেক সময় সেপ্টিসেমিয়া ডেভেলপ করে যায়। আমরা এতে বুঝাতে পারি যে কখনো যদি কোনো রেনাল ফেলিউর অথবা পেশেন্ট খারাপের দিকে যায়, তার সেপ্টিসেমিয়া ডেভেলপ করে যেতে পারে। এই জন্য খুব ভালো অ্যান্টিবায়োটিক কাভারেজে রাখতে হয়, ঠিক আছে। আমরা কখনো কখনো ইমিডিয়েট উইদিন 48 or 72 আওয়ার্স 48 or 72 আওয়ার্স আমরা কি করি, ইআরসিপি যখন অ্যাভেলেবেল হয়, অথবা কুমিল্লা তো এখনো চালু হয়নি ইআরসিপি, যদি ইআরসিপি কুমিল্লা হোক আর যেখানে যদি অ্যাভেলেবেল হয় 72 ঘন্টা পরে আমরা ইআরসিপি করতে পারি। ফর সিভিয়ার গল স্টোন ইনডিউসড প্যানক্রিয়াটাইটিস হয়, অথবা সিভিলিতে স্টোন আছে এন্ড সাইন অফ কলেঞ্জাইটিস থাকে, ওই সমস্ত ক্ষেত্রে ইআরসিপি করে পেশেন্টকে আমরা রিলিজ করতে পারি। আর এটা হলো ইফ অর্গান ফেলিউর ডেভেলপস আইনোট্রপস, হ্যাঁ, অর্গান ফেলিউর ডেভেলপ করলে আমরা আইনোট্রপস, ভেন্টিলেটর সাপোর্ট, জাস্ট আমরা আইসিইউ সাপোর্ট আমরা চলে যাব তখন, ঠিক আছে। ঠিক আছে, ভেন্টিলেটর লাগলে যদি কোনো অর্গান ফেলিউর হয়, মোর ক্রিটিক্যাল হয়ে যায়, তখন আমরা পেশেন্টকে ভেন্টিলেটরে আইসিইউ সাপোর্টে চলে যাব, লাইফ সাপোর্টে, যদি প্রয়োজন হয় ক্রিটিক্যাল হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে আমরা কি আবার এরপরে এই সিভিয়ার কন্ডিশন থেকে যখন পেশেন্ট ইমপ্রুভ করে যাবে, তখন আমরা আবার রোগীকে তখন আবার একটু ইমপ্রুভ করলে আস্তে আস্তে আমাদেরকে ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং দিব, আস্তে আস্তে লিকুইড সফট ডায়েট আস্তে আস্তে দিব, এরকম ভাবে। তাহলে এই গ্রস বিষয়গুলো আমার পেইন কিলার, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন সাপোর্ট, রিহাইড্রেশন, ইনটেক আউটপুট চার্ট, এই কথাগুলো আমরা এমবিবিএস লেভেলে জানতে পারলেই হয়ে যাবে। ওকে, এরপরে কোশ্চেন হলো নেম টু স্কোরিং সিস্টেম ফর অ্যাসেসমেন্ট অফ সিভিয়ারিটি অফ একিউট প্যানক্রিয়াটাইটিস। স্কোরিং সিস্টেম দুইটা কিভাবে করি এতটুকু আমাদের মুখস্থ রাখতে হবে পারফেক্টলি। হ্যাঁ, র্যানসন স্কোর আর এটা হলো গ্লাসগো স্কেল। র্যানসন স্কোর আর গ্লাসগো স্কেল। হোয়াট ইজ র্যানসন ক্রাইটেরিয়া? র্যানসন ক্রাইটেরিয়ার মধ্যে কি কি আছে বাস এগুলো আমাদের তো একদম ভালোভাবে জানতে হবে। এই সাধারণত 50 থেকে 55 বছর উপরে হবে, হোয়াইট সেল কাউন্ট 16,000-এর উপরে চলে যাবে, ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে, তারপরে এলডিএইচ বেশি হবে, 350-এর উপরে হবে। এগুলো সব বেরি ল্যাবের মধ্যে সুন্দর করে লেখা আছে। এই বক্স হাইলাইট করা যে জিনিসগুলো আছে টেক্সট বুক থেকে যেন আমাদের পূর্ণ হয়, এএসটি, এলডিএইচ এগুলো সব বেড়ে যাবে, ঠিক আছে। উইদিন 48 আওয়ার্স হেমাটোক্রিট 10% or গ্রেটার হয়ে যাবে, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন 5 মিলিগ্রাম পার ডেসিলিটার রেস হবে, PaO2 লেস দেন 8 কাপ্পা হয়ে বেড়ে যাবে, কমে যাবে। তো এই জন্য সিরাম ক্যালসিয়াম সাধারণত 2-3 মিলিমোল কমে যায়, বেসড ডেফিসিট কমে যায়, তারপরে ফ্লুইড সিকুয়েস্ট্রেশন। তো এই জিনিসগুলো গ্রস আমাদের কাছে হেমাটোক্রিট, ব্লাড নাইট্রোজেন রেস, তারপর PaO2, তারপর এলডিএস, এএসটি, ব্লাড গ্লুকোজ, এই জিনিসগুলো আমরা খুব সহজে আমরা বুঝতে পারি। এইগুলোকে আমরা র্যানসন ক্রাইটেরিয়া বলি, ঠিক আছে। স্টার্টিং এ এগুলো পাওয়া যাবে এবং 48 আওয়ার্স পরে এই জিনিসগুলো পাওয়া যাবে। হোয়াট ইজ একিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। ডেফিনিশনটা তো আমরা সবাই বুঝি, একটু মনে রাখতে হবে এবং পরীক্ষার টেবিলের কোশ্চেনের মধ্যে আছে। হোয়াট ইজ একিউট প্যানক্রিয়াটাইটিস is defined acute pancreatitis is defined as an acute condition presenting with abdominal pain, a threefold or greater rise in the serum level of the pancreatic enzymes, amylase or lipase, and or characteristic findings of pancreatic inflammation on contrast enhanced CT অথবা আল্ট্রাসাউন্ড অথবা সিটিতে আমরা এগুলো বুঝতে পারবো, প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন বোঝা যাবে। তাহলে আমরা এই যে ডায়াগনস্টিক যে ক্রাইটেরিয়া গুলো আছে, আমার প্যানক্রিয়াটিক এনজাইম লেভেল 3 or more fold বেড়ে যাবে, প্যানক্রিয়াটিক এনজাইম লেভেল গুলা। আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যানে আমরা ইনফ্লামেটরি চেঞ্জ বুঝতে পারবো, সিভিয়ার কন্ডিশন, অ্যাবডোমিনাল পেইন থাকবে ইত্যাদি।
মেনশন দ্য কজেস অফ হেপাটিক SOL হেপাটিক SOL SOL শুধু হেপাটিক না বিভিন্ন জায়গায় হতে পারে ব্রেনের মধ্যে SOL what is SOL জিজ্ঞেস করলে what is GOO what is BOO SOL space occupying lesion the hepatic space occupying lesion renal space occupying lesion cerebral space occupying lesion এরকম আর কি mention the causes of hepatic space occupying lesion তাহলে এর মধ্যে কি আছে মেনশন দ্য কজেস অফ হেপাটিক স্পেস occupying lesion এর মধ্যে causes of hepatic abdominal carcinoma of the stomach colon pancreas small bowel kidney abdominal esophagus rectum carcinoids ইত্যাদি এই অ্যাবডোমিনাল বিভিন্ন ম্যালিগন্যান্সির কারণে লিভারের মধ্যে SOL হয় স্পেস অকুপাইং লিশন হয় মানে মেটাস্ট্যাটিক সেকেন্ডারিজ ইন দ্য লিভার what are the causes of secondaries in the liver এর মধ্যে carcinoma of stomach colon pancreas small gut kidney abdominal esophagus rectum carcinoids ইত্যাদি এই সমস্ত জায়গা থেকে সেকেন্ডারিজ ইন দ্য লিভারে যায় স্পেস অকুপাইং লিশন এটা হেমানজিওমা এটা অ্যাবসেসটা একটা স্পেস অকুপাইং লিশন কারণ হেপাটিক অ্যাবসেস দুই ধরনের একটা এমিবিক অ্যাবসেস আর একটা হলো কি পায়োজেনিক অ্যাবসেস একটা হলো পায়োজেনিক একটা হলো এমিবিক ডিসেন্ট্রি তাহলে একটা ডায়রিয়া এমিবিক ডিসেন্ট্রি হিস্ট্রি থাকবে বইয়ের মধ্যে সুন্দর ছবি আছে আমি লেকচার ক্লাসে ছবি দেখাইছি তোমাদেরকে হ্যাঁ ছবি দেখাই দিছি ওই ছবিটা উঠে রাখতে বলছি টেবিলে লাগায় রাখতে এমিবিক ডিসেন্ট্রি থেকে কিভাবে এমিবিক লিভার অ্যাবসেস হয় গাট থেকে কিভাবে সুপারমেসেন্টেরিক ভেসেল দিয়ে কিভাবে স্প্রেড করে তাহলে একটা পায়োজেনিক লিভার অ্যাবসেস এমিবিক লিভার অ্যাবসেস এটাও হতে পারে ঠিক আছে তাহলে স্পেস অকুপাইং লিশন একটা সেকেন্ডারি মেটাস্টেসিস হাইড্রেটেড সিস্ট এটাও স্পেস অকুপাইং লিশন ঠিক আছে তাহলে কি কি কারণে স্পেস অকুপাইং লিশন হতে পারে তাহলে এই SOL কথাটা আমাদের সব জায়গায় রাখতে হবে ব্রেইনে লিভারে তারপরে হলো কিডনিতে তারপরে আর কোথায় মাসেলে যে কোনো জায়গায় একটা স্পেস অকুপাইং লিশন সেকেন্ডারি গেল লাং এর মধ্যে সেকেন্ডারি SOL স্পেস অকুপাইং লিশন দ্য লাং সেকেন্ডারি ইন দ্য লাং এরকম এক্সট্রা অ্যাবডোমিনাল ঠিক আছে কজেস অফ হেপাটিক SOL এক্সট্রা অ্যাবডোমিনাল হলো মেলানোমা তো মেলানোমা থেকে একটা হলো অ্যাবডোমিনাল কজ অফ হেপাটিক SOL আর হলো এক্সট্রা অ্যাবডোমিনাল কজ অফ হেপাটিক SOL হেপাটিক স্পেস অকুপাইং লিশনের মধ্যে লিভার অ্যাবডোমিনাল কজ কি কি এগুলা আর এক্সট্রা অ্যাবডোমিনাল কজ কি মেলানোমা শরীরের যে কোনো জায়গা থেকে মেলানোমা আসলে এমএস সেকেন্ডারি হতে পারে কার্সিনোমা ব্রেস্ট লাং থোরাসিক ইসোফেগাস ব্লাডার প্রস্টেট তাহলে এগুলা থেকেও আমার লিভারের সেকেন্ডারিজ আছে তাহলে কার্সিনোমা ব্রেস্ট লাং থোরাসিক ইসোফেগাস ব্লাডার প্রস্টেট সব মাথায় রাখতে হবে একটা ব্লাডার ম্যালিগন্যান্সি প্রস্টেটিক কার্সিনোমা ইসোফেজিয়াল কার্সিনোমা ঠিক আছে কার্সিনোমা ব্রেস্ট লাং হলি আবার তার সেকেন্ডারি স্ক্রিনিং এর জন্য বডিতে কোথাও সেকেন্ডারি স্ক্রিনিং হয়েছে কিনা এই জন্য আবার লিভারকে দেখতে হবে তাহলে এর সাথে সাথে জিজ্ঞেস করে ভার্টিব্রাল কলামে ভার্টিব্রাল বডির মধ্যে কোন কোন জায়গা থেকে সেকেন্ডারি যায় কি কি জোড়া জোড়া অর্গান বলো সাথে খুব প্রিয় কোশ্চেন এগুলো ঠিক আছে থাইরয়েড ব্রেস্ট লাং প্রস্টেট ওভারি কিডনি এই যে জোড়া জোড়া অর্গান ঠিক আছে জোড়া জোড়া ছবি দেওয়া আছে তাহলে এই জিনিসগুলো রিলেটেড একটা সাথে একটা এসে যাবে পারলে একদম ছাক্কা ভালো নাম্বার দিয়ে দেবে পরীক্ষা কেমন তাহলে এক্সট্রা অ্যাবডোমিনাল মধ্যে মেলানোমা কার্সিনোমা ব্রেস্ট লাং থোরাসিক এগুলো টেস্টিকুলার এন্ড অ্যাড্রিনাল টিউমারস টেস্টিকুলার এবং অ্যাড্রিনাল টিউমারস থেকেও আমার লিভারে SOL হয় আর এটা হলো ফলিকুলার আর এটা হলো ফলিকুলার কার্সিনোমা follicular carcinoma thyroid follicular carcinoma and thyroid ওইখান থেকেও এক্সট্রাপিটাল ক্রস এখান থেকে SOL যেতে পারে follicular carcinoma of thyroid gland what are the sources of secondaries in liver what are the sources of secondaries in the liver sources of secondary in the liver খুবই সুন্দর এই যে এই যতগুলা কোশ্চেন বলছি সবগুলা স্যারদের প্রিয় কোশ্চেন বিলিভ ইট অর নট এই যে আমি তোমাদের সাথে 10 25 আর 35 মিনিট আর 3 মিনিট কথা বলবো এই 37 মিনিট কথা বলছি প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা কথা পরীক্ষার জন্য কি বলো আরাফাত এই শাহাদাত বসে আছে আরাফাত আমার পাশে সে 87 পাইছে পরীক্ষায় সার্জারিতে মাশাআল্লাহ এই বছর অনার্স পাওয়া ছেলে ও একমতে প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তাই না শাহাদাত আরাফাত তাহলে এখানে কি বলছে সোর্সেস অফ সেকেন্ডারিজ ইন লিভার দ্য ডাইরেক্ট স্প্রেড কি কি স্টোমাক কোলন গলব্লাডার বাইল ডাক্ট ডাইরেক্ট স্প্রেড হেপাটিক আর্টারি দিয়ে কি আসে মেলানোমা তাহলে
সোর্স অফ স্প্রেডিং, ডাইরেক্ট স্প্রেড হলো স্টোমাক, কোলন, গলব্লাডার, বাইল ডাক্ট। তারপরে হেপাটিক আর্টারি দিয়ে কি আসে? মেলানোমা হেপাটিক আর্টারি। পোর্টাল ভেন দিয়ে কি আসে? কার্সিনোয়েড টিউমার এন্ড আদার জিআইটি মেলিগনেন্সি। স্মল গাট সহ জিআইটি মেলিগনেন্সি যেটা আছে, স্মল গাট, কোলন, প্যানক্রিয়াস, হ্যাঁ, এগুলা থেকে যখন আসে তাহলে এটা হলো পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন যেখানে ড্রেনেজ এরিয়া, ওখান থেকে কার্সিনোয়েড টিউমার অফ দ্য গাট এন্ড আদার জিআইটি মেলিগনেন্সি, এগুলো পোর্টাল ভেইন দিয়ে লিভারে আসে। পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস, ঠিক আছে, এগুলো পারতে হবে ওই অ্যানাটমি পড়া। পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস কি, পোর্টোক্যাভাল শান্ট কি, অ্যানাস্টোমোসিস কি, এগুলো যা এই পার্টগুলো কিন্তু ক্লিনিক্যাল অ্যানাটমি, সার্জিক্যাল অ্যানাটমির এই পার্টগুলো কিন্তু এখানে কাজে লাগবে। তারপর লিম্ফোয়েড স্প্রেড কি ব্রেস্ট এন্ড লাং, ব্রেস্ট লাং থেকে লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে আসে। তাহলে চারটা সিস্টেম, ডাইরেক্ট স্প্রেড, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এন্ড লিম্ফ্যাটিক স্প্রেড। চারটা, ডাইরেক্ট স্প্রেড, হেপাটিক আর্টারি, লিম্ফ্যাটিক স্প্রেড আর পোর্টাল ভেইন। তো লিম্ফ্যাটিক স্প্রেডের মধ্যে কি কি? ব্রেস্ট এন্ড লাং, ব্রেস্ট এন্ড লাং থেকে লিম্ফ্যাটিক স্প্রেডে যায়। ওকে, এরপর হাউ ক্যান ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস ইন এ কেস অফ হেপাটিক এসওএল? কিভাবে আমরা ডায়াগনোসিস করব? খুব এগুলো এসওএল অ্যাসিম্পটোমেটিক থাকে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার অ্যাসিম্পটোমেটিক থাকে। অনেকে ডিসকমফোর্ট ইন দা রাইট হাইপোকন্ড্রিয়াম, ঠিক আছে, রাইট হাইপোকন্ড্রিয়া ডিসকমফোর্ট ফিল করতে পারে। কারোর সেকেন্ডারিজ হয়ে গেলে তার ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, যে মেলিগন্যান্সি, যখন সেকেন্ডারিজ কখন হয়? যেটা অ্যাডভান্স স্টেজ, লেট স্টেজে এটা সাধারণত মেলিগন্যান্সি হয়। তাহলে তার মেলিগন্যান্সি প্রেজেন্টেশন অনেক সময় অ্যাসিম্পটোমেটিক থাকে, ঠিক আছে, সেকেন্ডারি স্প্রেড করে যাচ্ছে, আমরা টের পাই না। দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অ্যাসিম্পটোমেটিক, ডিসকমফোর্ট রাইট হাইপোকন্ড্রিয়া, হেপাটিক এরিয়া, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ফিভার, জন্ডিস, এগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে। আর অন এক্সামিনেশন পুওর জেনারেল কন্ডিশন, অ্যানিমিয়া, পালপেবল লিভার উইথ হার্ট or multinodular with পালপেবল লিভার উইথ হার্ট সাধারণত থাকে মেটাস্টিস হলে। কখনো কখনো সেকেন্ডারিজ এর কারণে, জিআইটি সেকেন্ডারিজ এর কারণে এসআইটিস ও ডেভেলপ করে একটু লেট স্টেজে, এরকম ভাবে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হয়, অন এক্সামিনেশন আমরা পেতে পারি। ইনভেস্টিগেশনের মধ্যে এন্ডোস্কোপি আমরা করতে পারি, কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, কন্ট্রাস্ট এক্স-রে, সিটি স্ক্যান। আমরা অ্যাসোসিয়েট, আমরা বুঝে শুনে আগাবো। ক্লিনিক্যালি তার যে জায়গায় প্রাইমারি কজ মনে হচ্ছে, সেকেন্ডারি কজ, আমরা যত লেস ইনভেস্টিগেশন, লেস এক্সপেন্সিভ, লেস ইনভেসিভ ভাবে আমরা আগাইতে পারি, ওইভাবে আমরা আগাবো। তো এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কন্ট্রাস্ট এক্স-রে, সিটি স্ক্যান, এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি প্রাইমারি টিউমার কোথায়, প্রাইমারি সাইট কোথায়। কারণ হেপাটিক অ্যাসওএল মোস্ট অফ দ্য কজ হলো সেকেন্ডারিজ। ওকে, আর লিভার বায়োপসি, আমরা বায়োপসি করে আমরা মেটাস্টিসের কোন টাইপের আছে বুঝতে পারি। লিভার ফাংশন টেস্টে আমরা কখনো কখনো বিলিরুবিন, জন্ডিস ডেভেলপ করে। আল্ট্রাসাউন্ড অফ অ্যাবডোমেন, মাল্টিপল হাইপো অর হাইপার ইকুইগ্লিশন, কি পাওয়া যায়? মাল্টিপল হাইপো অর হাইপার ইকুইগ্লিশন, সাইট অফ পসিবল প্রাইমারি নোডাল স্ট্যাটাস, এসআইটিস, এগুলো সব আল্ট্রাসাউন্ডে বোঝা যাবে এসআইটিস আছে কিনা, হাইপো অর হাইপার ইকুইগ্লিশন আছে কিনা লিভারে। সাইট অফ একইভাবে তার প্রাইমারি কজ কোথায় সেটাও আল্ট্রাসাউন্ডের টোটাল অ্যাবডোমেনের স্ট্যাটাস বোঝা যাবে। টিউমার মার্কার সিইএ, হ্যাঁ, সিইএ টিউমার মার্কার আমরা দেখে থাকি, সিইএ। হ্যাঁ, তো সিইএ টা আমরা দেখতে পারি, খুব কমনলি অ্যাভেলেবল একটা টেস্ট, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। এমআরআই, সিটি স্ক্যান আমরা অ্যাকর্ডিংলি প্রয়োজন বুঝে করবো, যেহেতু এটা এক্সপেন্সিভ টেস্ট। ডিফারেন্সিয়েট টিউমার ফ্রম সিস্ট, কোন টিউমার সিস্টিক অর এটা ম্যালিগন্যান্সি, সিটি স্ক্যান, এমআরআই অনেক ইনফরমেশন দিতে পারে। ল্যাপারোস্কোপি উইথ ল্যাপারোস্কোপিক আল্ট্রাসাউন্ড টু ডিটেক্ট স্মল সেকেন্ডারিজ, এটা খুব এক্সপেন্সিভ, খুব হায়ার সেন্টারে হয়, আমাদের দরকার নেই। আমাদের এই কটা জানতে হবে, আল্ট্রাসাউন্ড, লিভার বায়োপসি, লিভার ফাংশন টেস্ট, আল্ট্রাসাউন্ড অফ অ্যাবডোমেন, টিউমার মার্কার সিএ, এইভাবে, এবং এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কন্ট্রাস্ট এক্স-রে, চেস্ট এক্স-রে, অথবা আমরা যদি তাকে লিম্ফেটিক স্প্রেড করে আমরা লাং, থাইরয়েড চিন্তা করি, বা চেস্ট এক্স-রে, অ্যাবডোমিনাল এক্স-রে, এগুলো করে আমরা ইভালুয়েট করব। এই ধরনের ইনভেস্টিগেশন করতে পারি, যেটা ইজিলি অ্যাভেলেবল আমাদের, এবং এমবিবিএস লেভেলে আমরা প্রথমেই আমি বা তুই বলি ল্যাপারোস্কোপিক উইথ ল্যাপারোস্কোপিক আল্ট্রাসাউন্ড টু ডিটেক্ট স্মল সেকেন্ডারিজ, এই কথা বললেই টিচার খেয়ে পায়। তুমি সহজে বলবা টিউমার মার্কার সিএ, তুমি বলবা এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, তুমি বলবা যেমন লিভার ফাংশন টেস্ট করলে অনেক সময় হেপাটাইটিস বিলিরুবিন লেভেল বাড়তে পারে। আমরা এর আগে বলবো তুমি আল্ট্রাসাউন্ড অফ দ্য অ্যাবডোমেন, অনেক ইজিলি নন ইনভেসিভ, এই 500-1000 টাকা খরচ করে আমরা অনেক ভালো তথ্য পাইতে পারি। তো আজকে এতটুকু থাকুক, 1:02 বেজে গেছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস যে কোনো দিন ক্লাস চলতে থাকবে। আলী আকবর স্যার শীঘ্রই ক্লাস নেবে তোমাদের ইনশাআল্লাহ।
স্যারের সাথে যোগাযোগ করে আমি জানাই দিব আলিপুর স্যার তোমাদেরকে ক্লাস নিবে কবে কিভাবে নিবে আমরা স্যারের সাথে কথা বলে জানাবো স্যার রাজি হয়েছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য ওকে কোনো প্রশ্ন থাকলে বলো নাহলে আমি এখন ক্লোজ করতেছি এনিবডি এনি স্টুডেন্ট এনি কোশ্চেন ওকে শোয়েব মিথিলা জি স্যার। নওশাদ কোনো কোশ্চেন আছে আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। শীঘ্রই আলিপুর স্যার ইনশাআল্লাহ ক্লাস শুরু করবে কবে কি করবে আমি জানাই দিব ইনশাআল্লাহ তোমাদের জি স্যার। ঠিক আছে আসসালামু গেট আলাইকুম রেডি স্যার। আরো এক মাস তো পিছায় গেছে এখন তোমরা কিভাবে পড়াশোনা আগাও সিরিয়াসলি কোনো খামখেয়ালি করো না শর্ট গ্যাপে তোমাদের ফাইনাল প্রফিট ডেট হয়ে যাবে কখন হয় আল্লাহ ভালো জানে তো কোনো কোশ্চেন নাই তাহলে ক্লোজ করি ক্লোজ করে দেবো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা কোনো কোশ্চেন নাই তাহলে কি সবকিছু ভালো বুঝছো নাকি কিচ্ছু বুঝো নাই বলো এই মিথিলা স্যার বলো বুঝছি স্যার। খালি শোয়েব আর মিথিলা এই দুজনই দেখি খালি সালাম দেয় আর ইয়েস নো ভেরি গুড বলে আর বাকিরা কি আছে নাকি নাই বুঝি না সব নীরব কবি নাকি আমি এই যে 40-42 মিনিট কথা বলছি ক্লোজ করতে পারবে এই 42 মিনিট কথা বলছি কথাগুলো কি বুঝছো কিনা কাজে লাগছে কিনা জি স্যার। জি স্যার। এই দেখি নতুন কণ্ঠ শোনা গেছে কার কণ্ঠ দেখি ভারী কণ্ঠ দেখি আবার বলো জি স্যার কে বললো স্যার দেখি কাউসার মাশাআল্লাহ তুমি জিন্দা আছো নাকি জি স্যার, আপনাদের দোয়া স্যার। হসপিটালে এসে দেখা করবা মিয়া ক্লাসের ফাঁকে ক্লাস না থাকে ইনশাআল্লাহ। হ্যাঁ ভালো করে পড়ো এই ফ্রেন্ডের যার যার গ্রুপ ব্যাচে আছে মনোযোগ দাও পড়াশোনা মানে যেটা প্রিন্সিপাল স্যার কালকে আমাদেরকে বসে এমসিকিউ রিটেন কোশ্চেন এসএকিউ ওএসপি এই প্রিপারেশন গুলো গুছিয়ে ফেলো যে কয়দিন তোমরা কলেজে আসবে ক্লাস শুরু হবে ওই কয়দিন ধামাধাম আমরা প্র্যাকটিক্যাল ক্লাস এক্সামিনেশন প্রসিডিউর টেকনিক এগুলো দেখাই ফেলবো যাতে 1-2-3 মাসের সময় পাইলে আমরা সব প্র্যাকটিক্যাল জিনিস শিখাই ফেলতে পারি থিওরি গুলো মুখস্থ করে এখন আগায় ফেলাও শেষ মানে যাতে কোনো মুখস্থ করার কাজ এসিকিউ এমসিকিউ এই জায়গায় যেন আর কোনো সময় দিতে না হয় ওকে ফাইন খুদা হাফেজ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম।